দিল্লিতে প্রণব মুখার্জির শেষকৃত্য সম্পন্ন। বাংলাদেশের রাষ্ট্রীয় শোক আগামীকাল। ভারতে করোনার মধ্যেই কলেজ পরীক্ষা অনুষ্ঠিত। জাপানে 24 ঘন্টায় 17 মৃত্যু। করোনার কারণে বিপর্যয়ের মুখে ভারতের অর্থনীতি, প্রবৃদ্ধি কমেছে 24%। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অভিযান, রাজপরিবারের সদস্য সহ কয়েকজন বরখাস্ত। সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে। সাথে আছে আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবারে চলে যাচ্ছে বিস্তারিত খবরে। দিল্লিতে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ হল ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শেষকৃত্য। লোধি রোডের শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে হয়েছে সব আনুষ্ঠানিকতা। সকালে তার মরদেহ নেওয়া হয় রাজাজি মার্গের বাসভবনে। সেখানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষবারের মতো দিল্লির 10 রাজাজি মার্গের বাসভবনে প্রণব মুখার্জি। সকালে তার মরদেহ বাসভবনে পৌঁছার পর শুরু হয় শেষ শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা। স্বাস্থ্যবিধি মেনে সাবেক রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রণবের পরিবারের সদস্যদের সমবেদনা জানান মোদী। এ সময় উপস্থিত ছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। এরপর সকাল 11টা থেকে শ্রদ্ধা জানান সাধারণ মানুষ। প্রণব মুখার্জির প্রয়াণে ভারতে চলছে 7 দিনের রাষ্ট্রীয় শোক। 31 আগস্ট শুরু হওয়া শোকের অংশ হিসেবে 6 সেপ্টেম্বর পর্যন্ত অর্ধনমিত থাকবে দেশটির জাতীয় পতাকা। সাবেক রাষ্ট্রপতির প্রয়াণে পশ্চিমবঙ্গে চলছে সরকারি ছুটি। এদিকে প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হবে বুধবার। গত 9 আগস্ট বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান 84 বছর বয়সী প্রণব মুখার্জি। পরদিন দিল্লির আর্মি রিসার্চ হাসপাতালে ভর্তি করার পর তার শরীরে ধরা পড়ে করোনা সংক্রমণ। মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হলেও গভীর কোমায় চলে যান প্রণব। রাখা হয় ভেন্টিলেশনে। 22 দিন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর সোমবার সন্ধ্যায় চিরবিদায় নেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শেষকৃত্য নিয়ে আরও বিস্তারিত জানাতে পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী জয়দীপ সরকার। জয়দীপ, শেষকৃত্য তো শেষ হয়ে গেছে, সেখানে উল্লেখযোগ্য কারা যোগ দিয়েছিলেন এবং পশ্চিমবঙ্গে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া শোক পালনে পশ্চিমবঙ্গ সরকার আর কি কি কার্যক্রম নিয়েছে? আমি প্রথমেই জানিয়ে রাখি যে আজকে ভারতবর্ষের সমস্ত প্রথম সারির রাজনৈতিক ব্যক্তিত্ব শুধু নন, বিভিন্ন শিল্পী থেকে শুরু করে বিভিন্ন জগতের যারা পুরোধা তারা সকলেই এসেছিলেন সম্মান জানাতে। অনেকে নিজেরা আসতে পারেননি, তারা প্রতিনিধি পাঠিয়েছেন। এবং যেটা লক্ষণীয় যে এই করোনা আবহের মধ্যে যে সামাজিক সুরক্ষা মেনে তাকে যে ধরনের মর্যাদা দিয়ে শেষকৃত্য করা হলো সেটা একটা নজির। সাধারণত রাষ্ট্রপ্রধানদের প্রয়াণের পর ভারতবর্ষে যেটা রীতি আছে, তাকে কামানে একটি গাড়ি, যে সেই কামান গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয় শেষ শ্রদ্ধা জানাতে। কিন্তু এই ক্ষেত্রে সেটা একটা নতুন ধরনের একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসা হলো, যেখান থেকে তার দেহ কিন্তু বাইরে বার করানো হয়নি, একমাত্র যতক্ষণ না তাকে শেষকৃত্যের জন্য ইলেকট্রিক চুল্লির কাছে নিয়ে যাওয়া হয় ততক্ষণ পর্যন্ত। তার শেষকৃত্যের যে আনুষ্ঠানিক কাজ সেগুলোও করা হয়েছে তাকে কফিন বন্দি রাখা অবস্থাতে। এবং এরপর তার শেষকৃত্যের যে কাজ, তার অস্থি কলস যেটা তাদের রীতি মেনে সেটা কপ্টারে করে তার ছেলে নিয়ে গেছেন হরিদ্বারে, সেখানে হরিদ্বারের গঙ্গায় সেটা বিসর্জন করবেন। এইসব ছিল তার আজকের আনুষ্ঠানিক রীতিনীতি। তবে নতুনত্ব একটাই, করোনা আবহাওয়ার মধ্যে দিয়ে সকলেই যেভাবে রীতি মেনে দেশের রাষ্ট্রপ্রধানরা একজন রাষ্ট্রপ্রধানকে সম্মানিত করলেন, শেষ সম্মান জানালেন, সেটাও একটা নতুন দিক। পশ্চিমবাংলায় এখন আজকে সরকারি ছুটি চলছে। আগামী দিনে যেটা শোনা যাচ্ছে, এখনো এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি,
প্রণব মুখোপাধ্যায়ের পরিজনের সঙ্গে আলাপ এবং কংগ্রেস শীর্ষ নেতৃত্ব বিষয়টি ঠিক করবেন যে পশ্চিমবাংলায় একটি সর্বদলীয় স্মরণসভা করা যায় কিনা এবং সেই স্মরণসভা করোনা আবহে করাটা সঙ্গত হবে কিনা। যদি সঙ্গত হয় তবে সেক্ষেত্রে কীভাবে সেটা করা যাবে সে ব্যাপারেও রাজ্য স্তরে একটি আলাপ আলোচনা চলছে। তবে সে বিষয়টি তখনই ঠিক হবে যখন প্রণববাবুর সন্তানেরা এ বিষয়ে সম্মতি জানাবেন এবং পশ্চিমবঙ্গ সরকারও এই বিষয়টি খতিয়ে দেখবেন যে সামাজিক যে দূরত্ব সেটা মেনে এই স্মরণসভা করা যায় কিনা। ভারতের পশ্চিমবঙ্গ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জয়দীপ সরকার। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে শোক জানিয়েছেন সেদেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মৃত্যুতে অভিভাবক শূন্য হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন মোদী। এছাড়া দুঃখ প্রকাশ করেছেন নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, রাশিয়া সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। প্রণব মুখার্জির মৃত্যুর পর টুইটে প্রথম শোকবার্তা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, প্রথম দফা প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়ে প্রণব মুখার্জির সমর্থন পাওয়া সৌভাগ্য ছিল। এছাড়া শোক জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রণব মুখার্জির মৃত্যু মানে একটি যুগের সমাপ্তি। জাতি তার শ্রেষ্ঠ সন্তানকে হারিয়েছে। আমি প্রণব মুখার্জির পরিবার, বন্ধু এবং দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানাই। ভারতরত্ন প্রণব মুখার্জির মৃত্যুতে শোক করছে ভারত। দেশের উন্নয়নের গতি প্রকৃতিতে তিনি অবিস্মরণীয় ছাপ রেখে গেছেন। তিনি একজন অসাধারণ পণ্ডিত ও গৌরবময় রাষ্ট্রনায়ক। রাজনীতির সব মহল আর সমাজের সব শ্রেণীতে শ্রদ্ধা পেয়েছেন তিনি। প্রণব মুখার্জি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে জাতির সেবা করেছেন। প্রণবদার বিশিষ্ট কর্মজীবন পুরো ভারতের জন্য গর্বের। দশকের পর দশক তিনি আমার বাবার মতো ছিলেন। প্রথম যখন পার্লামেন্টে জিতি তখন সিনিয়র ক্যাবিনেট সহকর্মী থেকে মুখ্যমন্ত্রী থাকাকালীন তার রাষ্ট্রপতি হয়ে ওঠা কত স্মৃতি ভেসে আসছে। রাজনীতি থেকে অর্থনীতি সব বিষয়েই তার ছিল অবাধ জ্ঞান। প্রণব মুখার্জির মৃত্যুতে তার মেয়ে শর্মিষ্ঠা মুখার্জির কাছে শোকবার্তা পাঠিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধী। শোক জানিয়েছেন দলের নেতা রাহুল গান্ধীও। এছাড়া দুঃখ প্রকাশ করে একাধিক টুইট সহ ছবি পোস্ট করেছেন বলিউড ও ক্রিকেট তারকারাও। ভারতের সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লটে সেরিং এবং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজেপাকসে। দীর্ঘ রাজনৈতিক জীবনে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক তুলে ধরে টুইট করেছেন ভারতের মার্কিন রাষ্ট্রদূত কেন জাস্টারও। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন প্রণব মুখার্জি। দেশটির প্রথম বাঙালি রাষ্ট্রপতি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ৭১-এ মুক্তিযুদ্ধের পক্ষে ভারতের পার্লামেন্টের ভেতরে ও বাইরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নড়াইলের জামাই প্রণব। দেশটির রাজনীতিতে বিভিন্ন সংকট সমাধানে নিজেকে নির্ভরযোগ্য হিসাবে প্রতিষ্ঠা করেন প্রণব। ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রবীণ এই নেতা ১৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন ২০১২ সালে। বাংলাদেশের বন্ধু বলে পরিচিত প্রণব মুখার্জি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকে দিয়েছেন সমর্থন। মুক্তিযুদ্ধের পক্ষে ভারতের পার্লামেন্টের ভেতরে ও বাইরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন প্রভাবশালী এই রাজনীতিক। বাংলাদেশের সাথে আছে প্রণবের আত্মীয়তার সম্পর্ক। নড়াইলের জামাই তিনি। ১৯৫৭ সালে বাংলাদেশের নড়াইলের শুভ্রা মুখার্জিকে বিয়ে করেন প্রণব। ১৯৩৫ সালের ১১ ডিসেম্বরে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কীর্ণাহারে মিরাটি গ্রামে জন্ম ভারতের রাজনীতির এই উজ্জ্বল নক্ষত্রের। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ছাড়াও আইন বিষয়ে স্নাতকোত্তর করেন প্রণব। কর্মজীবন শুরু করেন কলেজ শিক্ষক হিসেবে। কিছুদিন সাংবাদিকতায় যুক্ত ছিলেন। ১৯৬৯ সালে রাজনীতির যাত্রা শুরু প্রণব মুখার্জির। ভারতের ঐতিহ্যবাহী দল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে প্রথম রাজ্যসভায় সদস্য নির্বাচিত হন। এরপর দ্রুত ইন্দিরা গান্ধীর বিশ্বস্ত সহযোগীতে পরিণত হন প্রণব।
1973 সালে কেন্দ্রীয় শিল্প উন্নয়ন উপমন্ত্রী হিসেবে প্রথম মন্ত্রিসভায় যোগ দেন। কংগ্রেস দলের প্রভাবশালী নেতা প্রণব দীর্ঘ রাজনৈতিক জীবনে ভারতের অর্থ, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের আগে প্রণব ছিলেন ভারতের অর্থমন্ত্রী। নানা সংকট সমাধানে কংগ্রেসের অপরিহার্য নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। ভারত যুক্তরাষ্ট্র বেসামরিক পরমাণু চুক্তির মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে অবদান রেখেছেন প্রণব। ইন্দিরা গান্ধীকে হত্যার পর ৮০ দশকের মাঝামাঝি সময় একবার কংগ্রেস থেকে বিতাড়িত হয়েছিলেন প্রণব, তবে আবার ফিরে আসেন ১৯৮৯ সালে। দেশের প্রতি অবদানের জন্য তাকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ ও শ্রেষ্ঠ সংসদ সদস্যের পুরস্কারে ভূষিত করা হয়। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় ৪,২০০-র বেশি মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ২,৪৪,০০০-এর বেশি। এ পর্যন্ত করোনায় মারা গেছে ৮,৫৪,০০০-এর বেশি মানুষ। মোট আক্রান্ত ছাড়িয়েছে ২,৫৬,০০,০০০। সবচেয়ে বেশি করোনা শনাক্ত ও প্রাণহানির মধ্যেই ভারতে অনুষ্ঠিত হয়েছে কলেজ পরীক্ষা। ২৪ ঘন্টায় আবারও বিশ্বে করোনায় সর্বোচ্চ প্রাণহানি ও সংক্রমণ ভারতে। দেশটিতে মারা গেছে ৮১৮ জন। মোট মৃত্যু ছাড়ালো ৬৫,০০০। ৬৮,০০০ নতুন শনাক্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৬ লাখের বেশি। তবে এ পরিস্থিতিতেই শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছে কলেজগুলো। ব্রাজিলে একদিনে প্রাণ গেছে ৬১৯ জনের। ৪৮,০০০-এর বেশি মানুষ নতুন করে শনাক্ত হয়েছেন। মৃত্যু ও সংক্রমণ না কমলেও আজ থেকে দেশটির রিও শহরের সব জাদুঘর, পার্ক ও লাইব্রেরি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কলম্বিয়াতে কমতে শুরু করেছে সংক্রমণের হার। গত ২৪ ঘন্টায় ভাইরাস মিলেছে ৭,০০০-এরও বেশি মানুষের দেহে, যা ২৬ দিনের মধ্যে সবচেয়ে কম। এছাড়াও প্রাণ গেছে প্রায় ৩০০ জনের। এদিকে যুক্তরাষ্ট্রের ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫১২ জনের। সেখানে মোট প্রাণহানি ১,৮৭,০০০-এর বেশি। একদিনে সংক্রমিত হয়েছে ৩৭,০০০-এর বেশি মানুষ। নিউ ইয়র্কের সব স্কুল খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। সোমবার থেকে যুক্তরাষ্ট্রে করোনার সম্ভাব্য ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু করেছে ব্রিটিশ প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। চীনের সাংহাই শহরের প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের সামাজিক দূরত্বের পাশাপাশি মানতে হবে অন্যান্য স্বাস্থ্যবিধি। ফ্রান্স ও বেলজিয়ামেও খুলে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। হংকংয়ে শুরু হয়েছে বিনামূল্যে করোনা গণপরীক্ষা কার্যক্রম। সেখানে প্রথম ২ ঘন্টায় প্রায় ১০,০০০ পরীক্ষা হয়েছে। জাপানে সোমবার ১৭ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ১,২৭৯ জন। নতুন ৬০০-র বেশি রোগী নিয়ে মোট সংক্রমণ ৬৭,০০০ ছাড়িয়েছে। লুৎফা ফৌজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার ধাক্কায় চরম বিপর্যয়ের মুখে ভারতের অর্থনীতি। ৪ দশকের মধ্যে সবচেয়ে বড় সংকোচন হয়েছে দেশটির প্রবৃদ্ধির। চলমান অর্থবছরের জুন প্রান্তিকে প্রবৃদ্ধি কমেছে প্রায় ২৪%। এ ধারা অব্যাহত থাকলে ভয়াবহ মন্দার শঙ্কা করছেন বিশ্লেষকরা। প্রায় মাসখানেক ধরে বৈশ্বিক করোনা মহামারীর অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে ভারত। বর্তমানে দেশটিতে আক্রান্ত ছাড়িয়েছে ৩৬ লাখ। মৃত্যুর দিক থেকেও বিশ্বে তৃতীয় অবস্থানে দেশটি। প্রতিদিনই হচ্ছে শনাক্তের নতুন রেকর্ড। করোনা সংক্রমণ ঠেকাতে ২৫ মার্চ থেকে টানা ৬৮ দিন লকডাউনের কারণে ভারতে ব্যবসা বাণিজ্য বন্ধের পাশাপাশি আশঙ্কাজনকভাবে কমেছে ভোক্তা ব্যয়, বেসরকারি বিনিয়োগ এবং রপ্তানি। দেশটির পরিসংখ্যান কার্যালয়ের হিসেবে উৎপাদন খাতে প্রবৃদ্ধি কমেছে ৩৯%, আর বাণিজ্য খাতে কমেছে ৪৭%। এতে সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে ২৩.৯%, যা ১৯৯৬ সালের পর সবচেয়ে ভয়াবহ। টানা দুটি প্রান্তিকে কোনো দেশের জিডিপির পতন হলে দেশটি আর্থিক মন্দায় পড়েছে বলে ধরে নেওয়া হয়। সেই হিসেবে ভারতেও অর্থনৈতিক মন্দা দেখা দেওয়ার শঙ্কায় বিশ্লেষকরা। আগামী ৩ মাস এই পতন অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
করোনা ভাইরাস মহামারী শুরুর আগ থেকেই নড়বড়ে অবস্থায় ছিল ভারতের অর্থনীতি। গত বছর দেশটিতে বেকারত্বের পরিমাণ ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তবে করোনার ভয়াবহ প্রভাব কাটাতে ধীরে ধীরে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করেছে। ২০ লাখ কোটি রুপির প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে মোদী সরকার। স্বাধীনতা লাভের পর প্রায় ৮ দশকে এ পর্যন্ত ৪বার মন্দার কবলে পড়েছে ভারত। সবশেষ ১৯৮০ সালে মন্দার কবলে পড়ে দেশটি। করোনা সংক্রমণ ঠেকাতে নতুন করে লকডাউন আরোপ করলে মহামন্দা দেখা দেওয়ার শঙ্কা বিশ্লেষকদের। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজপরিবারের ২ সদস্য সহ বেশ কয়েকজন প্রতিরক্ষা কর্মকর্তা বরখাস্ত হয়েছেন। এ বিষয়ে রাজকীয় ফরমান জারি করেছেন বাদশাহ সালমান। যৌথ বাহিনীর কমান্ডারের পদ থেকে প্রিন্স ফাহাদ বিন তুর্কিকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া ডেপুটি গভর্নরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ফাহাদের ছেলে আব্দুল আজিজ বিন ফাহাদকে। ২ যুবরাজের পাশাপাশি বেশ কয়েকজন কর্মকর্তাও বরখাস্ত হয়েছেন। বলা হচ্ছে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। শেষ করছি আজকের পূর্ব পশ্চিম। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।